আসসালামু আলাইকুম। তোমরা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছো আমি জানি, কেননা তোমরা আমি বলেছিলাম যে আমাদের ক্লাস আজ একটু লেটে শুরু হবে, কিন্তু এতটা লেটে শুরু হবে আসলে আমি নিজেও কল্পনা করতে পারিনি। আমাদের যে বিদ্যুৎ বিভ্রাটের যে সমস্যাটি হয়েছে, তো সেই সমস্যার কারণেই হয়তোবা এত লেট হয়েছে। তো আশা করি তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবে, কারণ শেয়ার করলেই হয়তোবা তোমার যারা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী আছে, যারা ক্লাসটা দেখতে চায়, তারা হয়তোবা খুব সহজেই ক্লাসটা দেখতে পারবে। আর সবচেয়ে আচ্ছা আচ্ছা, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিবে। আর যারা আছো তারা, আমি আন্তরিকভাবে দুঃখিত যে তোমরা এতক্ষণ ধরে তোমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। আসলে দোষটা কিন্তু আমাদের এডুকেশনের কারোরই না, দোষটা হচ্ছে বিদ্যুতের। আমি জানি না কেন আমি বারবার ক্লাস নিতে যখনই যাই তখনই বিদ্যুৎ আমার সাথে এত লুকোচুরি করে কেননা এই বিষয়টা আমি খুব ধরতে পারছি না যে শুধুমাত্র বিদ্যুতের সমস্যাই নয় এবং অন্যান্য সমস্যাগুলোকে ও ফেস করতে হচ্ছে। দেখো এখনও হচ্ছে আমার অফ হয়ে গিয়েছে, তো বিষয়টি আমি বুঝতে পারছি না যে আসলে কোন সমস্যার কারণে এরকম হয়। তো প্রথমেই তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, এই সময়ের মধ্যে আমি আমার কাজটা একটু সম্পূর্ণ করে ফেলি, যে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। আশা করি আমাদের সমস্যাটা ঠিক হয়ে যাবে। সব সমস্যা একসাথে হাজির হয় যে বিষয়গুলা সামাল দেওয়া আমাদের পক্ষেও খুবই সমস্যাকর হয়ে যায়। যাই হোক, আশা করি হ্যাঁ আচ্ছা, তোমাদেরকে আবারও স্বাগত জানাই এই গ্রীষ্মের সকালে, সকাল না দুপুরে, গ্রীষ্মের দুপুরে কৃষ্ণচূড়া শোভিত লাল বাস যে ক্যাম্পাসে সুরভিত হয়, সেই ক্যাম্পাসের প্রাঙ্গণে তোমরা অনেকেই আসো, যারা হচ্ছে এই ক্যাম্পাসের জন্য, এই সুন্দর লাল বাসে চড়ার জন্য, কৃষ্ণচূড়া শোভিত ক্যাম্পাসে যাওয়ার জন্য উন্মুক্ত হয়ে বসে আছো। তো দেখি যে সবার কমেন্টগুলো একটু পড়ি। ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। একজন লিখছে এতক্ষণ বসেছিলাম ক্লাসের জন্য, জোয়াই দেয়নি। ধন্যবাদ আপনাকে, আমি এতক্ষণ অপেক্ষা করেছিলাম আপনাদের ক্লাস কখন নিব। যাই হোক, তারপর সবাই লিখছে শেয়ার ডান। আল্লাহ বাঁচাইছে, ঘুমাতে দেরি করে উঠেছি, ক্লাস পাইছি, ভাবছিলাম লাইভ ক্লাস করতে পারবো। আচ্ছা, তাই অনেকেরই ভালো হয়েছে, অনেকেরই মন্দ হয়েছে, আমার যেমনটা মন্দ হয়েছে। তো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। এখনো আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসটা শেয়ার করোনি। তো এত কম অডিয়েন্স নিয়ে আমি কি অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস কি শুরু করবো কিনা আমি তো বুঝতে পারছি না। কিন্তু তোমরা যারা এতক্ষণ অপেক্ষা করেছিলে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সাধুবাদ ও অভিনন্দন। কেননা তোমাদের এই অপেক্ষার ফল আমরা জানি যে সবুরে মেওয়া ফলে। তো সেই মেওয়াটি কখন ফলবে আমরা জানি যে যখন তোমরা বিশ্ববিদ্যালয়ে যাবে। আজকের ক্লাসটি সাজানোর জন্য আমি 9 ঘন্টা সময় নিয়েছি। তো এই যে 9 ঘন্টা সময় তোমাদের যে ফাইনাল টেস্ট বইটি লেখার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা রাতের পর রাত জেগেছি, রিটেন এক্সপের জন্য রাতের পর রাত জেগেছি। এখন ক্লাস তৈরির জন্য আমরা রাতের পর রাত জাগি। তো আমি জানি না, আমার কালকে পরীক্ষা রয়েছে, তারপরও হচ্ছে তোমাদের শিক্ষাবিদ মহসিন স্যারের অনুরোধে আমাকে ক্লাসটি নিতেই হলো। তো জানি না তোমরা অনেকেই শেয়ার করেছো। একজন লিখেছেন আমার একজন স্যার, যাই হোক আব্দুল্লাহ সাদমান স্যার আসলে ভুলে গিয়েছেন। আমি সকালে ঘুম থেকে ওঠার পরে হয়তো এই যে কারেন্ট, এই যে বিদ্যুৎ নিয়ে আমাদের যে এডুকেশন টিমকে খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে। আমাদের কার্ড শেষ হয়ে গিয়েছিল, কার্ডের রিসার্চ ছিল, তারপরে আমরা অনেক করেছি। যাই হোক, তো তোমরা যারা আসছো অপেক্ষা করেছো অনেক। একজন লিখেছে ভাইয়া ক্লাসের জন্য পাগল হয়ে গেছে, এখন কি পাবনায় যাবেন নাকি? পাগল হয়ে গেছেন তো পাবনায় যাইতে হবে, সমস্যা নেই, এডুকেশনের সঙ্গে থাকুন, আমরা পাগলকেও ভালো করি, সমস্যা নেই। দেখুন এইবার দেখুন আমার সেরা শিক্ষার্থীদের। এবার দেখো তোমাদের জন্য একটা বেস্ট অ্যাওয়ার্ড আছে, যে অ্যাওয়ার্ডটা তো তোমরা দেখতে পাচ্ছ, ট্রফি। আমি আসলে নামগুলো উলটপালট করে হয়েছে, আমি প্রথমে নামগুলো খুব দ্রুত পড়ে যাব, কেননা অনেকেই আছো তোমরা, যে রিমাম, রিদা, এনি, গুলশানা, রেনি, রৌনক জাহান, সায়দা, তারপর হচ্ছে মাইশা, মুন্নি, তাইবা খুব সুন্দর করে নোট নেন, সবাই নেন, তা ওনারটা একটু স্পেশাল। সালিমা নবী, উনিও খুব সুন্দর করে। নাজিরা ভালো নোট নেন।
মনোযোগ সহকারে নোটটি চালিয়ে যাও, তাদের জন্য এই এই নোটটি খুবই ইম্পর্টেন্ট, যে তারা হচ্ছে ক্লাসের পরবর্তী সময়েও তোমরা হচ্ছে নোটটি করো। তো আমি খুবই দুঃখিত যে আমার ক্লাসটি হঠাৎ করে লাইভ ইন্টারাপ্ট হওয়ার কারণে। এইখানে দেখো আমি যেটা বলছিলাম যে আবার আমি আজকে 38 জন সেরা শিক্ষার্থীকে পেয়েছি, 38 জন। আমি চাই একদিন প্রত্যেকটা ক্লাসে আমার পুরো স্লাইড তৈরি করতে করতে আমার কি সেরা শিক্ষার্থীদের নাম বলতে বলতে আমার সব স্লাইড তৈরি হয়ে যাবে। সুতরাং আমি চাই যে সবাই নোট করুক, সবাই ভালো করুক। তারপর আসমা, ঋতু, শেখ কামরুল ছেলে, অমিত, সুমাইয়া, তৌসি, তানভীর, চন্দ্রা, নিহারিকা, মেহবুবা, ফারিহা, মাহমুদ হচ্ছে ছেলে, আজিজুল, রাবেয়া, সুরাইয়া, সালিমা, সাবরিন, নাহিদা, অনিক। তো অনেকের নাম একজনের নাম দুইবারও আসতে পারে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। যাই হোক, তো মোট এতজন শিক্ষার্থী আমি আমার যে মেরিট লিস্টে বা সেরা শিক্ষার্থীর তালিকায় জায়গা দিতে পারে আমি নিজেকেও খুব ভালো লাগছে যে তোমরা ক্লাস করছো। তো এইখানে দেখো আমি একটা বিষয়, আজকে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের লিখিতের বিষয়গুলো, লিখিতের ডেসক্রিপটিভ যে বর্ণনামূলক বিষয়গুলো নিয়ে। দেখো এখানে আমাদের শিক্ষা ব্যবস্থার একটি সাধারণ ব্যাপার হলো অনুচ্ছেদ মুখস্থ করা। আমরা যখন ছোটবেলায় থাকি আমরা প্যারাগ্রাফ, ইংরেজি প্যারাগ্রাফগুলো মুখস্থ করি, বাংলা প্যারাগ্রাফগুলো মুখস্থ করি। তো পরীক্ষায় কমন পড়ার উদ্দেশ্যে তোমরা অনেকে হয়তো বা ক্লাসটি শেয়ার করোনি, আমি জানি না যে স্যারের লিস্ট, তোমরা একটু ক্লাসটি শেয়ার করে দাও। এইবার দেখো যে পরীক্ষায় কমন পড়ার উদ্দেশ্যে আমাদের বাজারে যেসব প্রচলিত বই আছে সেই সব প্রচলিত বই থেকে প্যারাগ্রাফগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেই প্যারাগ্রাফগুলো আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি সেগুলো মুখস্থ করে থাকি। কিন্তু আমরা কখনো আমাদের লিখিত দক্ষতা বৃদ্ধির জন্য প্যারাগ্রাফ অনুশীলন করি না। তার মানে এই যে তোমরা দেখছো এই একটি বিষয় যে তোমরা মুখস্থ করো, মুখস্থ করার সময় পরীক্ষার হলে যখন তোমরা একটি বিষয়কে প্রকাশ করতে যাও, প্রকাশ করার মধ্যেই তোমাদের মাথাকে এইভাবে হিট করতে হয় যে আমি কি পড়েছি, মানে এই বিষয়টি বারবার তোমার মাথায় হিট করে। তো তোমরা যারা শেয়ার, আচ্ছা অনেকেই শেয়ার করেছো, শেয়ার ডান লিখেছো, আর যারা শেয়ার করোনি তারা শেয়ার করে অতি শীঘ্রই ডান লিখো। আমি আজকের ক্লাসটি নিচ্ছি শুধুমাত্র একটি পরীক্ষামূলকভাবে, কেননা ঈদের আগে আমি আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে আমি দেখব যে ঈদের আগে আমি প্রকৃতি ও প্রত্যয়ের ক্লাসটি নিব কিনা। সুতরাং তোমরাই একমাত্র আছো যাদের কারণে আমি ক্লাসটি নেই। তো তোমাদের যে রেসপন্সের উপর ভিত্তি করে আমি দেখব যে তোমাদের হচ্ছে ক্লাসটি হচ্ছে কিনা, মানে তোমাদের রিটেনের ক্লাসের পরবর্তীতে আমরা এমসিকিউর যে প্রকৃতি প্রত্যয় ক্লাসটি রয়েছে সেই প্রকৃতি ও প্রত্যয়ের ক্লাসটিকে আমরা নিব কিনা। তো যে বিষয়টি দেখো, এই যে প্যারাগ্রাফ আমরা কিন্তু মুখস্থই করি, এবং পরীক্ষার হলে এই যে মাথার মধ্যে খালি কি করতে হয়, হিট করতে হয়। তো এই মাথায় হিট করা না করে আমরা কিভাবে নিজেদের মধ্যে একটা প্যারাগ্রাফ লেখার যে সত্তাটা, আমরা প্যারাগ্রাফ কিভাবে নিজেদের মধ্যে তৈরি করব সেই বিষয়টি কিন্তু তোমরা খুব শীঘ্রই আমি আজকে এই বিষয় বা আমাদের এই ক্লাসটির মধ্যে পরিষ্কার করার সম্পূর্ণ চেষ্টা করব। তো তোমাদেরকে আমি অধীর আগ্রহে বসে আছি। বিদ্যুৎ বিভ্রাট, আজ পারলাম না সরাসরি রেকর্ডেড ক্লাস। আচ্ছা কি লিখেছে, সরাসরি থাকতে আমার কপালেই যেন রেকর্ডেড ক্লাস থাকে, লিখেছেন সাবির। সমস্যা নাই, আপনার যে কমেন্টটি আমি পড়েছি আপনারা খুবই ভালো করবেন। প্রকৃতি প্রত্যেক ক্লাস অবশ্যই নিব, আপনাদের আজকে অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে। আমি যদি দেখি যে আমার ক্লাসে 200 জন শিক্ষার্থীও নাই, আমি এত কষ্ট করে ক্লাস বানাই যেই কালকে আমার পরীক্ষাও রয়েছে, এই পরীক্ষা বা ব্যতীত আপনাদের জন্য কষ্ট করে ক্লাস বানিয়েছি, তারপরও আপনাদের উপস্থিতি যদি কম থাকে তাহলে তো আমার জন্য খুবই। এবার দেখুন, অনেক সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের না স্কুল কলেজের শিক্ষার্থীরা বা শিক্ষকরা আমাদেরকে কি করে পরামর্শ দেন, অনুচ্ছেদের যেহেতু কোনো নিয়ম নেই সেহেতু তা মুখস্থ করাই শ্রেয়। অর্থাৎ বলে যে অনুচ্ছেদ কি করবা, প্যারাগ্রাফ তো মুখস্থই করতে হবে, তুমি ফুড অ্যালার্টেশন প্যারাগ্রাফ বলো, তুমি ডিজিটাল বাংলাদেশ প্যারাগ্রাফ বলো, এগুলো তো মুখস্থই করতে হবে, তোমার তো এগুলোর কোনো নির্দিষ্ট নিয়ম নেই সেহেতু। আর তাছাড়া বাজারের যে বইগুলো থেকে আমরা অনুচ্ছেদ মুখস্থ করি সেগুলো মানসম্মত নয় এবং যথেষ্ট গোছানো না। এই অংশে আমরা চেষ্টা করব কিভাবে মুখস্থ না করে নিয়মের মাধ্যমে অনুশীলন করে অনুচ্ছেদ দক্ষ হয়ে যায়। এই যে দেখো এই যে বিষয়টি, সে বারবার স্ক্রলিং করার পরে তার যে প্র্যাকটিস করতে করতে কিন্তু সে শিখে যাচ্ছে বিষয়টি। তার মানে বিষয়টি হচ্ছে এরকম যে তুমি যখন একটি অনুচ্ছেদ পড়বে তো তুমি মুখস্থ না করে তুমি আমাদের শিক্ষকরা অনেক সময় বলে মুখস্থ করো, কিন্তু আমি যে পদ্ধতি বলবো যে নিয়ম অবশ্যই রয়েছে, প্রত্যেকটি বিষয়ের এক একটি নিয়ম অবশ্যই তোমার কাছে রয়েছে। তো সেই নিয়মটি যখন আমরা অনুশীলন করব, সেই নিয়মের মাধ্যমে গুছিয়ে
কিভাবে আমি হচ্ছে অনুচ্ছেদ পড়ব সেই বিষয়টি কিন্তু একটি অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। তো আশা করি তোমরা যারা আছো তারা হচ্ছে এই বিষয়টি খুব শীঘ্রই ধরতে পারবে। তোমরা তোমাদের যে বন্ধুরা আমার নিয়মিত ক্লাস করে অথবা অন্যান্য ক্লাস করে মানে অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদেরকে মেনশন করে জানিয়ে দিতে পারো যে অনুচ্ছেদের আজকে একটি গ্র্যান্ড ক্লাস হবে, সেই ক্লাসটি মিস করলে তুমি হয়তো অনেক কিছু মিস করে যাবা। তো আমি আজকে খুব ধীর এবং স্থির গতিতে কথা বলছি, কেননা তোমাদেরকে আজকে ক্লাসটি বুঝতে হবে। আমি খুব দ্রুত গেলে হয়তো বা তোমরা ক্লাসটি বুঝতে পারবে না। তো এখন একটা প্যারাগ্রাফে ভালো করার জন্য দুটো জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস? দুটো জিনিসের প্রয়োজন। আচ্ছা তোমরা একটু জানাও যে তা কারা কোন কোন জায়গা থেকে কমেন্ট মানে দেখছো ক্লাসটা, মানে আমি জানতে চাই আমার শিক্ষার্থীরা কোন কোন জায়গায় আছে। তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমাদের মধ্যে তোমরা কারা কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো, সেই বিষয়টি আমাকে অল্প একটু কমেন্ট করে জানাও, আমি দেখি আর কি। তো এই যে বিষয়টি অনেকেই কমেন্ট করছে, আমি দেখবো পরে পড়বো। দেখো এই একটা প্যারাগ্রাফে ভালো প্যারাগ্রাফ লেখার জন্য দুটো বিষয়ের প্রয়োজন। কতটি বিষয়? দুটি বিষয়। তো এই দুটি বিষয়ের মধ্যে ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা ও সক্ষমতা, তার মানে তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষ না হও তাহলে কিন্তু তুমি কি করতে পারবে না, একটা প্যারাগ্রাফ লিখতে পারবে না। আবার দক্ষ হওয়ার ফলে সক্ষমতা যে বিষয়টি, দক্ষতার সাথে সক্ষমতা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো এই দক্ষতা ও সক্ষমতা এই দুটি বিষয় যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, তোমাকে বুঝতে হবে যে তোমার একটি বিষয়ে দক্ষতা তখনই তৈরি হবে যখন তুমি একটি বিষয়ে সক্ষম হবে। তো এই দক্ষতা ও সক্ষমতার বিষয়টি তোমাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। 2 নম্বর, প্যারাগ্রাফ লেখার নিয়ম। তুমি একটি প্যারাগ্রাফ লিখতে ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষ এবং সক্ষম, কিন্তু তুমি জানো না কোন পদ্ধতি অনুশীলন করে তোমাকে কি করতে হবে, যে প্যারাগ্রাফ লিখতে হবে। তো অনেকেই তোমাদের বন্ধুদের মেনশন দিচ্ছ, আমি খুব আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদেরকে আন্তরিক সাধুবাদ জানাই। যারা শেয়ার করেছো তাদেরকেও সাধুবাদ জানাই, আর যারা শেয়ার করোনি তাদেরকে আমি অভিসম্পাদ করি না, কিন্তু তাদেরকে আমি ভাববো তারা হচ্ছে অকৃতজ্ঞ। যাই হোক, এইবার দেখো আমি প্রথমে আলোচনা করব ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে দক্ষ হওয়া যায় আর প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে নিয়মগুলা কি। দেখো আজকের যে আমি ক্লাসটি নিব, এই ক্লাসটি কিন্তু তোমাদের যারা ইংরেজি প্যারাগ্রাফে দুর্বল আছো, যারা আমাকে বারবার নক দিয়ে আমার মাথা গরম করে ফেলেছো যে ভাইয়া আমি তো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি না, আমি তো প্যারাগ্রাফ নিজে থেকে তৈরি করতে পারি না। তো সেই বিষয়টি যে প্যারাগ্রাফ নতুনভাবে তৈরি করা, প্যারাগ্রাফ সম্পর্কে তোমার যথেষ্ট আজকে একটি আইডিয়া হয়ে যাবে আজকে ক্লাসটি করলে। আজকে ক্লাসটি আমি সম্পূর্ণই সাজিয়েছি প্যারাগ্রাফের উপরে, অনুচ্ছেদের উপরে। তুমি এটি করলে বাংলা এবং ইংরেজি কোনো প্যারাগ্রাফেই সমস্যা থাকবে না। আচ্ছা এবার দেখো, কেননা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্যারাগ্রাফে মাস্ট 10 মার্ক থাকবেই। ক্লিয়ার? তোমাদের 10 মার্ক থাকবে। আজকে ক্লাসটি 10 মার্কসের উপরে। তুমি যদি 10 মার্কসের মধ্যে 1 মার্ক কম পাও, তুমি যদি মনে করো তুমি অন্যান্য এমনিতে তোমার নলেজ অনুযায়ী পাইতা হচ্ছে 6 মার্ক প্যারাগ্রাফে, আজকে ক্লাসটি পড়লে তুমি 8 মার্ক পাবা, 1 মার্ক বা 7 মার্ক পাবা। 1 মার্ক বাড়বে। তুমি যখন 1 মার্ক বাড়াবা, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স 1000 জনের পিছনেও থেকে সামনে চলে আসবে। যেহেতু এবার কম্পিটিটিভ পরীক্ষা, এই কম্পিটিটিভ পরীক্ষায় তোমার হচ্ছে এই 1000 জনের ভিতরে থাকা, অর্থাৎ তুমি 200 জনকে পিছনে ফেলাই দিতে পারবা যদি 2 মার্ক তুমি ভালো পাও। তো আজকের ক্লাসটি আমার এই 2 মার্ক বাড়ানোর চ্যালেঞ্জের ক্লাস। তো সুতরাং আজকের ক্লাসটি যারা করবা না তারা হচ্ছে পস্তাবায় আর কি। যাই হোক, তো দেখো ফ্রি হ্যান্ড রাইটিং আমি অনেকটা অনুশীলনের বিষয়। তোমরা যদিও অনেকেই বিষয়টা জানো যে ফ্রি হ্যান্ড রাইটিং আসলে কি। ফ্রি হ্যান্ড রাইটিংটা তুমি যত বেশি অনুশীলন করবা তত বেশি এগিয়ে যাবা। যদি তোমাদের লিখিতের ধারণা থাকে তাহলে খুব সহজেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অভ্যাস গড়ে তোলা সম্ভব। তবে তোমার যদি কিছুটা থাকে যে আমি ছোটবেলা থেকে কিছু না কিছু প্র্যাকটিস করে এসেছি, তোমরা অনেকেই জানো, অনেকেই তোমরা গ্রাম অঞ্চলে আছো, অনেকেই ঢাকার ভালো একটা ইনস্টিটিউশনে পড়ালেখা করেছো, অনেকেই মফস্বল শহরে পড়ালেখা করেছো। তো যারা যেই বিষয়গুলোতে পড়েছো সেই বিষয়গুলোতে তোমরা যদি একটু সূক্ষ্ম চিন্তা ভাবনা করো যে এই যে তোমরা যে লিখিতের যদি অল্প সংখ্যক ধারণাও তোমাদের মধ্যে ধারণ করো, তাহলে কিন্তু তোমরা কি করতে পারবে, হ্যান্ড রাইটিংয়ের উপরে তোমাদের একটা বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে তোমাদের একটা দক্ষতার আর উন্নতি হবে। কিন্তু প্যারাগ্রাফ লেখার নিয়ম সম্পর্কে আমরা অবগত থাকি না, বললামই আমি একটু আগে, যার ফলে খুব ভালো মানের প্যারাগ্রাফ লেখা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা লিখতে পারি, আমরা কিন্তু তোমাকে যদি যে কেউকে একটা খাতা এবং কলম দিয়ে আমি বসিয়ে দিই, সে কিন্তু অনেকক্ষণ চেষ্টা করে কিছু না কিছু তার মাথা থেকে বেরোবেই। তো কিন্তু নিয়মটা কিন্তু ম্যাটার। তাই বইয়ের এই অংশে প্যারাগ্রাফ লেখার নিয়ম সুচারুরূপে উল্লেখ করা হলো।
বই কেন বলেছি, কারণ এই যে তোমরা দেখছো এই লেখাটা আমি সম্পূর্ণ নিয়েছি রিটেন হ্যাক্স বইটি থেকে। তোমরা অনেকেই জ্ঞাত আছো যে রিটেন হ্যাক্স বইটি আমরা অনেক সময় পরিশ্রম করে প্রায় 3 থেকে 4 মাস রাত নেই দিন নেই পরিশ্রম করে করেছি। তো তোমরা যদি এই বইটা ফলো করো, তোমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফের নিয়ম তো দেওয়া আছে, সাথে তোমার উদাহরণ দেওয়া আছে। তো তোমরা যদি বইটা নাও নিতে চাও, তোমরা যদি পার্সোনালি তোমাদের বন্ধুদের থেকে দেখে নিও, যে এখানে গ্রুপে তোমাদের অনেক বন্ধু বান্ধব তৈরি হয়েছে, সে বন্ধুদের থেকে দেখে নিবা যে স্যার তো বললো যে এখানে আছে, তোমরা একটু ছবি তুলে আমাকে দিতে পারবে। তুমি দেখে বুঝবা যে আসলে এটা কি। প্যারাগ্রাফের প্রায় 50টার মতো নিয়ম আছে এখানে, অনেক নিয়ম। যাই হোক, তাই লিখিত দক্ষতা বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী অনুশীলন প্রয়োজন। শুধু ব্যাকরণিক নিয়ম এবং প্যারাগ্রাফের কৌশল জানা যথেষ্ট নয়। তোমার একটা দীর্ঘমেয়াদী, তোমাদের হাতে যে 3 মাস সময় আছে, এই 3 মাস সময়ে তোমরা কি করতে পারো, এই যে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নিতে পারো যে আমি প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3টা প্যারাগ্রাফ অনুশীলন করব। তুমি যদি চাও যে না আমি প্যারাগ্রাফ নিয়ম জানি, আমি গ্রামারে এক্সপার্ট, আমার দ্বারা সব কিছু সম্ভব স্যার, আবার বলতে পারো স্যার আমি তো প্যারাগ্রাফের কৌশল জানি, আমি তো ট্রিক্স অনুযায়ী লিখে ফেলবো, আমি একটা প্যারাগ্রাফ মুখস্থ করলে 30টা প্যারাগ্রাফ আমি আনসার করতে পারবো। এই যে ফালতু চিন্তা ভাবনা, ফালতু শব্দটা আমি ব্যবহার করছি না, এই চিন্তা ভাবনা কিন্তু এই চিন্তা ভাবনার বিকাশ করা কি। আচ্ছা, তোমরা অনেকে তোমাদের সাদমান স্যারের কমেন্টে তোমরা বিবৃত হয়ে যাও না। আমি কমেন্ট তো পড়তে পারছি না, সাদমান স্যার হয়তোবা অনেক আজে বাজে কমেন্ট করছে, আমি জানি না যে স্যার কি করছে, কিন্তু আমি নিজেও দেখতে পারতেছি না কি লিখছে, যে স্যার কি লিখছে। তোমাদের এত বিজি যে কালকে স্যার কালকের পর্যন্তই পড়তে পারতেছে, আর কিছু পড়তে পারতেছে না। প্রফিট দেখি। আচ্ছা, তো স্যারের কমেন্টে আমি আচ্ছা যাই হোক, তোমরা দেখছো যে আসলে আচ্ছা হ্যাঁ, আসলে সাদমান স্যার আমাকে কালকে পরীক্ষা সম্পর্কে আপডেট দিয়েছিলেন, ম্যাথ আমাকে দিয়েছিলেন, কিন্তু আমি ম্যাথগুলো দেখারও টাইম পাইনি, কারণ এতটা সময় পরিশ্রম করেছে। এই জন্যই বলছি আজকের ক্লাসে যত অ্যাটেন্ডেন্স কম হবে, তোমাদের পরবর্তী ক্লাস পাওয়ার সম্ভাবনা তত কম হবে। ভাইয়া একটু আচ্ছা একটু আসতে। তো এই শুধুমাত্র ব্যাকরণিক নিয়ম এবং প্যারাগ্রাফের কৌশল জানা যথেষ্ট নয়। এ ব্যাপারে আমি একটি উদাহরণ ব্যবহার করব, যে তোমরা যদি দেখো এই ব্যাপারে আমরা একটি উদাহরণ ব্যবহার করতে পারি, যেমন 2জন শিক্ষার্থী সাইকেল চালানোর কথা। তো আমি যদি বলি, এখান থেকেই পড়ি যে কিভাবে সাইকেল চালাতে হয়। 2জন শিক্ষার্থী, মনে করো তোমাদের সাদমান স্যার আর নাবিল স্যার, তো এই 2 স্যার মিলে তোমরা সাইকেল চালানো শিখবে। তো তোমাদের যে নাবিল স্যার, সে কি করলো, মানে সাদমান স্যার কি করলো, সে একটা বাজার থেকে একটা পুস্তিকা কিনে নিল, যে পুস্তিকাটা সাইকেল কিভাবে চালাতে হয় সেই ম্যানুয়াল সব কিছু দেওয়া আছে তার মধ্যে। তার মানে এই সাদমান স্যার পুরো মাস এই সাইকেল চালানো ম্যানুয়াল মুখস্থ করে গেল, কিন্তু সে একদিনও সাইকেল কিভাবে, মানে সাইকেল নিয়ে বেরোলো না, মানে সাইকেল প্র্যাকটিক্যালি বা হাতে কলমে চালালো না। কিন্তু তোমার যে নাবিল স্যার তোমাদের, সে কি করলো, যে পুস্তিকাটি হালকা কয়েক পিস পড়ার পরে সে নিজে সাইকেলটা নিয়ে বেরিয়ে গেল। তো এমনিতেও সে ভালো সাইকেল চালায়, তো সাইকেল চালাইতে গিয়ে বেরিয়ে গেলে, এবং হঠাৎ করে সে দেখলো যে তার হাত পায়ে ব্যথাও পেলো, যে সাইকেল যেহেতু প্রথম চালাতে পারেনি, সে হাত পায়ে ব্যথা পাওয়ার পরেও সে কি করতো, একটা সময় সাইকেল কিন্তু শিখে গেল। কিন্তু তোমাদের সাদমান স্যার 1 মাস পরে বই পড়ালেখার করার পরেও, পুস্তিকা মুখস্থ করার পরেও সে কিন্তু সাইকেল নিয়ে যখন বেরোবে, সে হাত পা কাঁপতে শেষ, মানে সাইকেল কিন্তু সে চালাতে পারলো না, কমপ্লিট করতে পারলো না। তো এই যে বিষয়টি হয়েছে, এই বিষয়টি কিন্তু আমি গল্পের মধ্যে উল্লেখ করেছি, যে তোমাদের যে কিভাবে তোমরা সাইকেল, প্রণব ভাই দরজাটা একটু যেত। আচ্ছা, তো এই যে সাইকেল যদি তোমরা চালাতে চাও, সাইকেলের বিষয়টি কেন বললাম, যে এই যে মুখস্থর বিষয়টি, যে শিক্ষার্থী, মানে যে তোমার সাদমান স্যার ম্যানুয়াল মুখস্থ করলো, সে কিছুই শিখতে পারলো না। আর সুতরাং আমরা বলতে পারি যে লিখিত দক্ষতা উন্নয়নের জন্য অনুশীলনের বিকল্প নেই। তো তোমরা চাইলে অনেকে বুঝতে পারো যে ভাইয়া বা স্যার আজকে অনেক নিয়ম পড়াবে, অনেক কিছু আমাদের শিখাবে, অনেক কিছু আমাদের দিবে, সুতরাং তোমরা এই নিয়মগুলো জানলে কিন্তু হবে না। তোমাদের যে বিষয়টা করতে হবে, তোমাদের এই আচ্ছা আবার মাউন্টেন বাইক ধার করে চালাও, বড় কথা। আচ্ছা যাই হোক, কি বলে সাদমান স্যার, বুঝলাম না এসব। আচ্ছা এখানে দেখুন আপনারা, আমি যেটা বলছি যে আপনাদের প্রচুর পরিমাণে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি যত বেশি করি না কেন, পড়াই না কেন, কোনো লাভ নেই যদি আপনারা প্র্যাকটিস না করেন। আচ্ছা এবার আসি, যে এই যে দেখুন এই ছেলেটি সাদমান স্যার একটু কি পাঙ্খু দেখতেছেন, যে ও শুধু বই পড়তেছে, বই পড়ার পরে কি যখন সাইকেল নিয়ে বেরোবে তখন সাইকেলে কিছুই বোঝে না। আবার দেখুন
এই ছেলেটি যে আপনাদের নাবিল স্যার একটু পড়ালেখা করতেছে আবার সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, তার মানে কি সে সাইকেল চালানো শিখে গেছে। তার মানে আপনারা শুধুমাত্র প্যারাগ্রাফ পড়েই গেলেন তাইলে কিন্তু এই যে সাদমান স্যারের মতো প্রশ্ন ওদের চিহ্ন করবেন, ঠিক আছে, এমনি চিন্তা করবেন। আর এই যে নাবিল স্যারের মতো যখন আপনারা একটু বই পড়বেন, আবার হচ্ছে কি করবেন যে আবার সাইকেল নিয়ে বেরোয় যাবেন, তখন কিন্তু একটু কি যে একটু গানও গাইতে পারবেন, সাইকেলও নিয়ে বেরোবেন, সবকিছু মিলিয়ে কিন্তু আপনার কি একটা ভালো একটা প্রস্তুতি হবে। তো এই যে আপনি সাইকেল চালানো শিখে যাবেন, এখন সাইকেলের সাথে ওই আমাদের রিটার্নে কি সম্পর্ক? আপনি যখন শুধু পড়বেন সাদমান স্যারের অবস্থা হবে, আর যখন আপনি যে পড়ার সাথে সাথে কিছু লিখবেনও, প্রত্যেকদিন কিছু না কিছু লিখবেন, আপনি নিজে না পারেন আপনার বয়ফ্রেন্ডকে লিখে পাঠান, আপনি নিজে না আপনার গার্লফ্রেন্ডে লিখে পাঠান, গার্লফ্রেন্ড মানে ছেলে বন্ধু, বয়ফ্রেন্ড মানে মেয়ে বন্ধু, এই অর্থে ব্যবহৃত করেছি। তো এই যে ছেলে বন্ধু মেয়ে বন্ধুদের বা মেয়ে বন্ধুর কাছে পাঠাতে পারেন, ছেলে বন্ধুর কাছে পাঠাতে পারেন। তো লিখে পাঠান, দেখো আমার লেখাটা হয়েছে কিনা, তাহলে কিন্তু তোমাদের খুব বেশি ইয়ে হবে, তো ভালো হবে। যে কেন ভালো হবে তোমরা আসলে শিখতে পারবে। তো আমি আজকে এখন আলোচনা করলাম যে আসলে প্যারাগ্রাফে কিভাবে নিজেদের দক্ষতা উন্নয়ন করা যায়। তো আচ্ছা এইবার দেখুন, তো আচ্ছা এইবার দেখেন আপনি এই প্যারাগ্রাফের বিষয়টি খুব সূক্ষ্মভাবে আপনাদের দেখাবো যে প্যারাগ্রাফের কি কি বৈশিষ্ট্য থাকে, একটা ভালো প্যারাগ্রাফের জন্য আপনার কি কি বৈশিষ্ট্য দরকার হয় আর কি। তো কি কি বৈশিষ্ট্য দরকার হয়, আমি সকলের কার্টুন, আচ্ছা বই পড়ার কার্টুনটা সুন্দর না, তাই মানে সাদমান স্যারকে ভালো লাগছে এটা বললেই হয়। যাই হোক, তো এই যে দেখুন ইউনিটি, আমি আজকে এটা খুব সুন্দর করে বুঝিয়ে দিব যে আসলে কিভাবে প্যারাগ্রাফে আপনারা ভালো করতে পারবেন। লেখা হয়তো বা বোঝা যাবে না, সো আমি জানি না আপনারা হচ্ছে পরবর্তীতে, আচ্ছা মনে মনে হাসতেছেন না তাই, আচ্ছা ওনারা তো জোরে জোরে হাসতেছেন আমার মনে হয়। এই যে দেখুন আমি আজকে প্রথমে বলে দিব যে কোন নিয়মগুলো অনুশীলন করলে আপনারা প্যারাগ্রাফে ভালো করতে পারবেন। তো আমি খুব শীঘ্রই যাচ্ছি, দেখি কমেন্ট আছে কিনা। আর আমি তো কমেন্ট পড়তে পারতেছি না। আচ্ছা আমি বললাম জিএফ না থাকলে আপনার বিএফ কেই দেন, ঠিক না? একজন বলছে যে নূর আলম জিএফ টিএফ নাই, তার মানে কি বললামই তো যে বন্ধুকে দেন, বন্ধুকে এখন বলে দিবে বন্ধু নাই, তাহলে বন্ধু তৈরি করেন, ঠিক আছে। দেখুন এই যে ইউনিটি মানে একতা, তার কিরকম একটি অনুচ্ছেদে একটি বিষয় থাকবে, তার মানে এটা আপনারা বুঝতে পারছেন কোহেরেন্স। এটা কিন্তু ইংরেজি এবং বাংলা প্যারাগ্রাফ দুইটার জন্যই। অনুচ্ছেদে যে বাক্যগুলো থাকবে তাদের একটির সঙ্গে আরেকটির মিল থাকা চাই, অর্থাৎ বক্তব্য বিষয়ের যোগ থাকা দরকার, এবং এলোমেলোভাবে কয়েকটি বাক্য লিখে দিলে অনুচ্ছেদ হয় না। তার মানে এটা বক্তব্য কি একটার সাথে আরেকটা মিল রাখতে হবে। আপনি চাইলে যে আমার মাথায় এটা আসছে আমি ধাম করে লিখে দিয়ে ফেলবো, এরকম কিন্তু করা যাবে না। আপনার যত ভালোভাবে পারেন তত ভালোভাবেই আপনার এটা লিখতে হবে। আচ্ছা তো এবার দেখেন ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ একজন বলেছে আপনাকে দেওয়া যাবে, আপনারা যদি সুন্দরভাবে লিখে আমাকে ইনবক্স করেন আমি অবশ্যই চেক করব, আমার সময় থাকলে অবশ্যই চেক করব। আমার শিক্ষার্থীদেরকে আমি অনেক বেশি কি বলি অনেক বেশি কেয়ার করি বিষয়টা। আচ্ছা ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ, এই কথার পুনরুক্তি একই কথার পুনরুক্তি যেন না হয়। তার মানে এই যে একই কথার পুনরুক্তি কি মানে একটা কথা যখন আমরা বারবার বলি তখন এই বিষয়টা খুব আমাদের জন্য বোরিং হয়ে যায়। আরিফ ভাই কথা বললেন না, ক্লাস নিতে পারবো না। একই কথার পুনরুক্তি যেন না হয়, তার মানে ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজটা কি যে আমরা বারবার একই কথা লিখতে চাই, দেখা যাচ্ছে একই শব্দ আমি 3বার 5বার ইউজ করছি, তখন এই বিষয়টা কিন্তু কখনোই করা যাবে না। অর্থাৎ একই কথার, এটা বারবার বলছি যে ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজে আপনার ভ্যারাইটি আনতে হবে। একই শব্দ আপনি সিনোনিম শব্দ ইউজ করেন, ইংলিশ হোক বাংলা হোক। আচ্ছা এবার ছোট ছোট বাক্যতে অনুচ্ছেদ লেখার চেষ্টা করতে হবে, এটা তো বললাম। বাক্য গঠনে এবং বানানে যেন ভুল না হয়, কারেক্টনেস, এটা আমি সচরাচর কয়েকটা নিয়ম উল্লেখ করলাম। এবার দেখুন 6 প্রত্যেক অনুচ্ছেদের উপর একটি শিরোনাম দিতে হবে। আপনি শিরোনামহীন ব্র্যান্ডের নাম তো শুনেছেনই, তো শিরোনামহীন দিলে কিন্তু হবে না। আপনার অনুচ্ছেদের উপরে যে অনুচ্ছেদটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার একটা শিরোনাম দিয়ে দিবে, ওই শিরোনামটা কিন্তু অনেকেই লিখেন না, আপনার ওইটা লিখে দিবেন। একটি অনুচ্ছেদ থেকে 10 থেকে 15টি বাক্য থাকবে, অনুচ্ছেদের প্রত্যেকটি বাক্যের ধারাবাহিকতা বজায় রাখতে বললাম যে 10-15 বাক্যের বেশি না। 8 নাম্বার যে বিষয়টা হচ্ছে অনুচ্ছেদটিকে সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে। তো অর্থাৎ টপিক সেন্টেন্সের সাথে মিল রেখে সাপোর্টিং সেন্টেন্সগুলোকে ডেভেলপ করতে হবে। যেহেতু একটি অনুচ্ছেদে একটি মাত্র বিষয় নিয়ে আলোচনা করা করবে, তবে তা অনুচ্ছেদের অধীন থাকবে না। কেননা যদি আমি একাধিক বিষয়ে আলোচনা করি তাহলে কি এটা অনুচ্ছেদের থেকে বেরিয়ে যাবে, আর এটা তখন আর অনুচ্ছেদ থাকবে না, তখন এটি অনুচ্ছেদের স্বকীয়তা হারাবে। আপনার অনুচ্ছেদের যে একটা ডিফারেন্ট বৈশিষ্ট্য রয়েছে সেই ডিফারেন্ট বৈশিষ্ট্যটা কিন্তু হারিয়ে যাবে। তো আমি আপনাদেরকে আজকে খুব স্লোলি বোঝাচ্ছি এই কারণে যে আপনারা যেন ক্লাসটা বুঝতে পারেন। ভাইয়া আপনার কয়টা পাঞ্জাবি? আচ্ছা এই যে পাঞ্জাবির পিছনে লাগছেন কেন ভাই? হ্যাঁ আমার তো পাঞ্জাবির অভাব নাই,
অভাব নাই বলতে আমি পাঞ্জাবি, আমার যে শুভাকাঙ্ক্ষীরা প্রতিনিয়ত আমাকে পাঞ্জাবি পাঠায় আর কি। তো এখন যারা যারা পাঞ্জাবি দেয় তাদের পাঞ্জাবিতে পরে ক্লাস নেই, আমি তো বলি না যে এ আমাকে পাঞ্জাবি দিয়েছে, তাহলে তো সবাই বলবে যে না ও দিয়েছে। অনেকেই শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা প্রত্যেক দিনই 2 দিন পরে পরে আমাকে বলেছে পাঞ্জাবি, আপনাকে পাঞ্জাবিগুলো খুব ভালো লাগে, আমি আপনাকে একটা পাঞ্জাবি সেন্ড করছি আপনার, তো আমাকে পাঠাই, তো আমি তাদের পাঞ্জাবিটা পড়ি, কিন্তু বলি না যে কে পাঠিয়েছে আর কি। যাই হোক, তো এইবার দেখুন অনুচ্ছেদ থেকে সঠিকভাবে আমরা তো বললামই। আচ্ছা 9, ভিন্ন একটি আইডিয়া উপস্থাপনের জন্য সেন্টেন্স কানেক্টর ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনি ইংলিশেই ধরুন, আপনি ইংলিশে একটি প্যারাগ্রাফ লিখছেন যে লোডশেডিং নিয়ে লিখছেন, তো লোডশেডিং নিয়ে আপনি একটি ভিন্ন চিন্তা দাঁড় করালেন, কারণ কি এখন আপনার ট্রানজিশনাল ওয়ার্ড লাগবে, বাট, দো বা এরকম যে ভিন্ন আইডিয়া, অর এরকম বা অলদো, এই বিষয়গুলো কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। এগুলোকে লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড বলে। তো এই ট্রানজিশনাল ওয়ার্ডগুলো ইংলিশে ব্যবহার করতে পারে না, বাংলায়। যেমন বরং পদ্মা, আমি যদি বলি যে করোনা ভাইরাস সম্পর্কে, যে করোনা ভাইরাস বরং এই কাজটি করেছে, তো এই যে আমি একটি ডিফারেন্ট আইডিয়া নিয়ে আসতেছি, ভিন্ন একটি ধারণার উপস্থাপন করছি, সেই ভিন্ন ধারণার উপস্থাপনাটি আপনাকে তখনই ভালো দেখাবে যখন আপনি একটি ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করবেন। আপনি হঠাৎ করে অন্য একটি যে জায়গায় মুভ করলেন তখন কিন্তু, বা চলে গেলেন, তাহলে কিন্তু আপনার এই যে প্যারাগ্রাফটি তার কি দেখা যাবে, তার খাপছাড়া লাগছে। যাই হোক, এবার আমি নিয়ে আসি একটা ভার্গার অফ প্যারাগ্রাফ। এটা আমরা রিটেন এক্স বইতে অ্যাপ্লাই করেছি, আপনাদের মহসিন স্যার যখন পড়াবে তখন আরো বিস্তারিত বলবে যে একটা প্যারাগ্রাফের যে কতগুলো বিষয় রয়েছে, যে একটা টপিক সেন্টেন্স রয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সের মাধ্যমে আপনাদেরকে দেখাবে যে কতগুলো বিষয় আপনি আপনি যে টপিকটা সম্পর্কে কথা বলছেন সেই টপিকটা আসলে কি। এই যে দেখেন, ফার্স্ট এই টপিকটার সম্পর্কে ইন্ট্রোডিউস করাবেন আপনার যে অডিয়েন্স আছে, যে ক্লাসটি করবে, তো সেই বিষয়টি রয়েছে। এই যে বিষয়টি রয়েছে যে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে অনেক কিছুই বলছেন, কিন্তু আমি আসলে কমেন্ট পড়তে পারছি না, কেননা আমার তো ক্লাসটা কমপ্লিট করতে হবে। আমি সরি যে আপনারা যা কমেন্ট করতেছেন, আমি পরবর্তীতে যখন ক্লাসটা শেষ করব তখন সবার কমেন্টে রিপ্লাই দিব একটা করে। যাই হোক, এবার দেখুন যে টপিক সেন্টেন্সে যে বিষয়টি রয়েছে, যে এই বিষয়ে আপনি অডিয়েন্স সবাইকে পরিচিত করাবেন যে আসলে আপনি কোন বিষয়টা নিয়ে কথা বলবেন, এমন একটি লাইন লিখবেন যে আপনার শিক্ষক এই লাইনটি পড়ে পরবর্তী লাইনে যেতে বাধ্য হবে। কি হবে? বাধ্য হবে। এবার দেখুন ফার্স্ট সাপোর্টিং সেন্টেন্স, প্রথমে এই যে টপিক সেন্টেন্সকে, যে আপনার যদি আসে যে প্রথমত যদি আসে যে মেট্রো রেল সম্পর্কে আসে, অথবা মুজিব শতবর্ষ সম্পর্কে আসে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ সম্পর্কে আসে। মুজিব শতবর্ষ কি, যে কোন ডেট থেকে কোন ডেট সম্পর্কে মুজিব শতবর্ষ ছিল, এটা দিলেন। তো প্রথম সাপোর্টিং সেন্টেন্সে কি দিবেন, যে মুজিব শতবর্ষে কেন, মানে কি কি বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে, প্রথম একটা দিলেন যে ইউনেস্কোর সাথে সম্মিলিত হয়ে বাংলাদেশ করছে। দ্বিতীয় সাপোর্টিং সেন্টেন্সে কি লিখলেন, মুজিব শতবর্ষে অলরেডি কি কি প্ল্যান নেওয়া হয়েছে। তৃতীয় সাপোর্টিং সেন্টেন্সে যে মুজিব শতবর্ষকে সামনে রেখে সরকার সকলের জন্য কি প্ল্যান নিয়েছে। তার মানে প্রত্যেকটাই যে মুজিব শতবর্ষকে সাপোর্ট করে আপনি 3টা লাইন লিখলেন। শেষে লিখলেন যে মুজিব শতবর্ষের চেতনায় আমরা কি হই, নিজেদের চেতনায় আমাদেরকে উদ্ভাসিত হই, বা অনেক সুন্দর করে একটা লাইন লিখলেন। এই লাইনটা হচ্ছে কনক্লুডিং, যে শেষ হয়েও হইল না শেষ। তো এবার আমি প্রত্যেকটা বৈশিষ্ট্য ধরে আলোচনা করব। এইখানে দেখেন, কোনো একটি ভাব বা বিষয়কে পর কয়েকটি বাক্যতে প্রকাশ করলে কি হয়, অনুচ্ছেদ হয়। তার অনুচ্ছেদ আসলে কি, তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদের বলতে যাচ্ছিলাম। তো আমি আগে এটা দেখিয়ে ফেলেছি খুবই, চাইলে তো আপনাদের জন্য অসুবিধা হয়ে গেল, আপনারা বলতেই পারলেন না। আচ্ছা আপনারা কমেন্ট করে জানান তো, অনুচ্ছেদে ভালো করার জন্য কি কি করতে হবে। আপনারা একটু কমেন্ট করে জানান দেখি, অনুচ্ছেদে ভালো করার জন্য কি কি করতে হবে, অনুচ্ছেদে ভালো করার জন্য কি কি করতে হবে আর কি, একটু ভালো করে জানান। যে কমেন্ট করে জানান যে ভাইয়া অনুচ্ছেদে, আমি জানি যে অনুচ্ছেদে ভালো করার জন্য এই বিষয়গুলো করতে হবে আর কি। আপনি একটু ভালো করে কমেন্ট করে জানান যে অনুচ্ছেদে ভালো করতে হলে আমাদেরকে এই বিষয়গুলো করতে হবে। তোমাদেরকে অনেক মনে হতে পারে তোমরা আমার থেকে অনেক মেধাবী আছো, সবাই মেধাবী, তো যার কারণে এখানে ক্লাস করছো। তো তোমরা যদি জানাও কমেন্ট করে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমাদের কে কোন বিষয়টি নিয়ে কথা বলছো আর কি। তো আশা করি তোমরা অনেকেই আছো এখানে, তোমরা কমেন্ট করে একটু জানাও যে ভাইয়া আমার অনুচ্ছেদে এই যে জায়গাগুলোতে ভালো যদি করি তাহলে হয়তো আমরা অনুচ্ছেদে ভালো করতে পারবো। তো আশা করি এই বিষয়টি তোমাদের কাঙ্ক্ষিত নজর কাড়বে, যে আসলে তোমরা অনুচ্ছেদে এই বিষয়গুলোর উপর এমফাসাইজ করলে তোমাদের ভালো কিছু করতে পারবে। দেখি কেউ লিখে কিনা। আচ্ছা দেখি, অনুচ্ছেদে লিখো স্টার্টিংয়ে অ্যাট্রাকটিভ হতে হবে। তাইবা বিনতে আজাদ লিখেছে ভেরি গুড। ইমাম হায়দার লিখেছে মূল ভাবটা ভালোভাবে লিখতে হবে, এক্সিলেন্ট।
আর কেউ আছে কিনা দেখি। পেসিফিক মুনতাহিনী এতক্ষণ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমি বলেছি যে আপনারা লিখেন যে অনুচ্ছেদে ভালো করতে হলে কিভাবে করতে হবে, যে আচ্ছা যাই হোক, আপনারা কয়েকজন লিখেছেন, তাদেরকে আমি আন্তরিক সাধুবাদ জানাই। চিন্তা, একজন নাহিদ হাসান লিখেছে চিন্তা ভাবনা মাথায় নিয়ে মূল ভাবটা ঠিক রেখে লিখতে হবে, দাড়ি কমার সঠিক ব্যবহার, ভেরি গুড। সাদেলে মূল ভাব লিখতে হবে, অ্যাভয়েড ক্লিংজেস, ওকে ভেরি গুড। হ্যাঁ, গতানুগতিক ধারার কথাবার্তা ত্যাগ করতে হবে, অনুচ্ছেদ সম্পর্কে ভালো তথ্য জেনে উপস্থাপন করতে হবে, তথ্যবহুল হতে হবে। অনুচ্ছেদে তৌফিকা লিখেছে অনুচ্ছেদ ভালো করার জন্য অনেক অনেক বেশি পড়তে হবে, বেশি বেশি অনুশীলন করতে হবে, ভেরি গুড। স্পেলিং মিস্টেক করা যাবে না, অনুশীলন করতে হবে। আচ্ছা আমি আর পড়ছি না, আমাকে ভালো লাগতেছে কিনা খারাপ লাগতেছে এটা আছে অনুচ্ছেদে ম্যাটার করে না। গুলশান লিখেছে মেইন পয়েন্ট লিখতে হবে, ভালো ইনফরমেশন লিখতে হবে। অনুচ্ছেদে ভালো, এনি লিখেছে কিন্তু আবার নেট ইন্টারাপ্টেড। সুতরাং আজকে যে বিষয়টি যে বারবার ক্লাস আটকাচ্ছে, তারপর আমরা থেমে থাকবো না, আমরা এগিয়ে যাব ঝড়ের বেগে, আমরা এগিয়ে যাব দুর্যোগের সাথে, আমরা এগিয়ে যাব শক্তি নিয়ে সামনের দিকে। যাই হোক, এইবার যে বিষয়টি রয়েছে, একটি ভাব বা বিষয়কে পরপর কয়েকটি বাক্য প্রকাশ করলে অনুচ্ছেদ হয়। কিন্তু এই যে দেখো এখানে অনেকজন নাচানাচি করতেছে, তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তখন কিন্তু এইভাবে নাচানাচি করবা, ঠিক না? যে এই যে এই বিষয়টা কি, যে এই যে একটা সিকোয়েন্স আছে, সবাই একটা সিকোয়েন্স রেখে কথা বলছে, তো এই যে প্রত্যেকটা একটা সিকোয়েন্স রেখে আমি একটা অনুচ্ছেদ হয়ে গেছে। কিন্তু অনুচ্ছেদের আরও যে বিষয়গুলো রয়েছে আমি এটি নিয়ে আলোচনা করছি, যে অনুচ্ছেদের দেখো অনুচ্ছেদে কি ভালো করার উপায়গুলো কি, তোমরা অলরেডি অনেকগুলো উপায় বলে ফেলেছো। তো অনুচ্ছেদে ভালো করলে তোমরা কিভাবে ভালো করতে পারবা সেই বিষয়টি আমি আজকে আরো যোগাযোগ করে দিব, যে অনুচ্ছেদ যেন চলিত বাক্য ওঠেন। হ্যাঁ, ভেরি গুড, অনেকেই ভালো লেগেছে। লাইভ আটকে যাচ্ছে ভাইয়া, আই এম রিয়েলি সরি। আপনারা ক্লাসটি একটু শেয়ার করে দেন, কারণ ক্লাসের অ্যাটেন্ডেন্স খুবই কমে গিয়েছে। আমি জানি না যে ক্লাসের অ্যাটেন্ডেন্স কমছে, লাইভ ইন্টারাপ্টেড হচ্ছে, ক্লাস চলে, কারেন্ট বিদ্যুৎ থাকছে না, আমি জানি না যে আমি আসলে ক্লাস নিলে এত এত সমস্যা সবগুলো একসাথে আসে কেন, সব দুঃখ একসাথে হয়ে যায় আর কি। তো যে বিষয়টি হচ্ছে যে অনুচ্ছেদে যে ভালো করার উপায়টা আমি আজকে একটু বলে দিচ্ছি। লাইভটা আটকে যাচ্ছে, তোমরা থাকছো, সেইটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আর তোমরা জানো যে নামাজেরও টাইম হয়ে যাচ্ছে, তোমরা যারা নামাজ পড়তে যাবো চলে যেতে পারো, পরবর্তী যে ক্লাসটি রেকর্ডেড থাকবে পরে বলতে পারো যে ভাইয়া যে ক্লাস তো করতেছি কিন্তু আসলে আমাদের সেই বিষয়টি অনুযায়ী ফল পাচ্ছি না। তো আসলে যাই হোক, তোমরা অনুচ্ছেদে ভালো করার উপায় সম্পর্কে তোমরা অলরেডি বলেছো, তো সেই বিষয়টি আমি আজকে অনুচ্ছেদের মধ্যে উল্লেখ করব। তো তোমরা জানো যে আসলে আমি একটু দাঁড়াও, তোমার সময় চেয়ে নিচ্ছি, আমাদের একটু ঝামেলা হয়েছে, জানি না বারবার ঝামেলাগুলো হচ্ছে শুধুমাত্র তোমাদের ক্লাস নিচ্ছি তার কারণে কি হচ্ছে জানি না। তোমরা যারা যারা এখনো লিখোনি যে অনুচ্ছেদে ভালো করার উপায়টা, তোমরা একটু লিখে আমাকে কমেন্ট করে জানাও যে কি উপায়ে অনুচ্ছেদে ভালো করা যায়, সেই বিষয়টা একটু আমাকে জানাইলে আমি খুবই উপকৃত হব। দেখি যে তোমাদের মধ্যে কারা হচ্ছে সেই বিষয়টা নিয়ে অবগত আছো, যে অনুচ্ছেদে ভালো করার জন্য কি কি করতে হবে আর কি। যাই হোক, একদম শুরু থেকে হয়তোবা আসবে স্লাইড। আই এম রিয়েলি সরি ফর দ্যাট ইনকনভিনিয়েন্স। বারবার এই সমস্যার কারণে তোমরা একটু কমেন্ট করে জানাও আমাকে যে আসলে তোমাদের কোন কোন বিষয়গুলোতে তোমরা হচ্ছে আটকে যাও, বা অনুচ্ছেদে কোন কোন বিষয়গুলো তোমাদেরকে হচ্ছে দরকার। আচ্ছা যাই হোক, তো এই যে আমি এখন বলে দিচ্ছি যে একটি অনুচ্ছেদে শুধুমাত্র একটি বিষয় থাকবে। দেখো তোমরা এতক্ষণ যারা ওয়েট করেছিলে তাদের জন্য এখন ধামাকা ক্লাস হবে। দেখো একটি অনুচ্ছেদে শুধুমাত্র একটি বিষয় থাকবে, একাধিক বিষয় চলে আসলে অনুচ্ছেদে সক্রিয়তা হারাবে। আমরা দেখতেছি যে অনেকগুলো হাত, কিন্তু হাতের মধ্যে কিন্তু একটি বিষয় ডেভেলপ করছে। এই একটি বিষয় যখন থাকবে তখনই অনুচ্ছেদে তোমার কি পরিপূর্ণ হবে। আমি দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি, যে দ্বিতীয় পয়েন্টে রয়েছে অনুচ্ছেদের বাক্যগুলো থাকবে, অনেকগুলো যে বাক্যগুলো থাকবে তাদের একটির সঙ্গে আরেকটির মিল থাকা চাই, অর্থাৎ বক্তব্যের বিষয়ে যোগ থাকা দরকার। এলোমেলোভাবে কয়েকটি বাক্য দিলেই অনুচ্ছেদ হয় না। দেখো এইখানে একজনের সাথে কিন্তু একজন মিল রয়েছে, সুতরাং সবগুলো মিলে কিন্তু একটা অনুচ্ছেদ। তো এই যে তো একটার সাথে আরেকটা মিল না থাকলে কিন্তু হবে না, সবগুলোই কিন্তু হালকা কালারের। অর্থাৎ তোমরা যখন এই অনুচ্ছেদটি দেখবে তখন দেখবে যে একটা বিষয়ের সাথে আরেকটা মিল আছে কিনা। হঠাৎ করেই তোমরা অন্য কোনো বিষয় গেলে ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করবে, কিন্তু এটা করা ঠিক হবে না। 3 নম্বর যে বিষয়টি রয়েছে, যে 3 নম্বর একই কথার পুনরুক্তি যেন না হয়। অর্থাৎ আমরা একটা কথাই ঘুরাই ঘুরাই লিখি যে এইটাই আমাদের শেষ, এটাই হচ্ছে ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে আমার জীবন শেষ, এরকম বিষয় যদি লিখো তোমরা, তো এই বিষয়গুলো করা যাবে না। যে এই না হয়, অর্থাৎ একই কথা যেন বারবার লেখা উচিত নয়। তো এই বিষয়টাই কিন্তু তোমরা দেখবা আমার। তো এই যে দেখো যে একটা বিষয় তোমরা বারবার লিখছো এরকম করা যাবে না। হ্যাঁ,
তো এই যে বারবার লেখার বিষয়টা একটু অ্যাভয়েড করতে হবে। তো আরও যে বিষয়টি রয়েছে, তোমরা যখন অনুচ্ছেদ লিখবে তখন অনুচ্ছেদের আরও যে তোমরা দেখতেই পাচ্ছ যে এর একটা খুবই ঝামেলাকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা চাই না যে ঝামেলাকর পরিস্থিতি হোক। তোমরা একটু কমেন্ট করে জানাও যে ক্লাস আমাদের ক্লাস ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা। বারবার ক্লাস ইন্টারাপ্টের জন্য আমি আবারও দুঃখিত যে তোমাদের ক্লাসটা বারবার ইন্টারপ্রেট হচ্ছে, আমাকে বারবার তোমাদের হচ্ছে ক্লাসের কারণে হচ্ছে বারবার হচ্ছে আমার স্লাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝলাম না। যাই হোক, তোমাদের সাথে আছো তোমরা সাথে এই যে দেখো পুনরুক্তি বলতে এই যে বারবার হচ্ছে একটু ঝামেলা হচ্ছে। আজকে ক্লাসটি বুঝলাম না এত ঝামেলা হবে আমি চিন্তা করিনি। এই ক্লাসটি হচ্ছে একটি ঝামেলাপূর্ণ ক্লাস। যাই হোক, অনুচ্ছেদের বিষয়ে আমরা আজকে পূর্ণাঙ্গ আইডিয়া নিব। আজকে যাই হোক, যত বাধাই আসুক না কেন আমরা আজকে ক্লাস শেষ করব, এটা হচ্ছে আমাদের মনোবল। এই হোক আমাদের দৃঢ় প্রতিজ্ঞা যে যারা হচ্ছে শেষ পর্যন্ত থাকবা তাদের কি ভাববো যে তারা হয়তো বা এই যে দেখো 3 নাম্বার শেষ, 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে ছোট ছোট সহজ বাক্য তো অনুচ্ছেদটা লেখার চেষ্টা করতে হবে। আমরা অনেকেই এই যে মেয়েটির মতো এত দিস্তার পর দিস্তা কাগজ লিখে ফেলবো, কিন্তু অনুচ্ছেদ শেষ হবে না, এই বিষয়টি কিন্তু হবে না। তো এই যে দিস্তার পর দিস্তা কাগজ না লিখে বা আমরা একটা লাইন, এত বড় একটা লাইন লিখলে হবে না। যে আমরা যখন লিখি তোমাকেই ভালোবাসি, এই যে বিষয়টা যখন লিখি খুব ছোট্ট একটা লাইন, কিন্তু এটা এত বেশি গুরুত্ব বহন করে। আপনি আপনার মাকে বলেন, বাবাকে বলেন, আপনার ভাইকে বলেন, এই বিষয়টা বলবেন, এটা অনেক বেশি শক্তি এই লাইনটার। কিন্তু এরকম ছোট ছোট বাক্য যখন লিখবেন, যে বাক্যগুলো অনেক বেশি শক্তি, সেই বিষয়গুলো আপনাকে লেখার নিয়ে দক্ষতাকে অনেক বেশি সক্রিয় করে তুলবে। আপনি অনেক বড় একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখলে হবে না, আপনি সিম্পল সেন্টেন্সে লিখতে হবে বাক্যগুলো। তারপরে দেখুন, বাক্য গঠনে এবং বানানে, এই যে স্লাইডগুলো বানাইতে আমার অনেক টাইম লাগছে। যাই হোক, বাক্য গঠনে এবং বানানে যেন কোনো ভুল না থাকে। আমরা অনেক সময় বাক্য গঠন করি যে সাবজেক্ট আগে নিয়ে যাই, অর্থাৎ কর্তাকে আগে নিয়ে যাই, কর্মকে পরে নিয়ে যায়, মানে কোনো ঠিক ঠিকানা থাকে না। কবির মতো লিখি যে হেমর দুর্বাগা দেশ মোদের এরকম আছে না, তো এরকম সুন্দর করে তোমরা কবির মতো করে লিখো। যাই হোক, আমি কবিতা বলবো না আর কি। যাই হোক, তো এই কারণে এই যে ছেলেটা ওয়ার্ড পারে না, তার কারণে ওয়ার্ডকে ভেঙে ফেলছে। তার মানে এরকম কিন্তু আপনারা করতে পারবেন না, কাটাকাটি করে একদম শেষ করে বলতে পারবেন না। তার মানে আপনাকে ওয়ার্ডটাকে ঠিক রাখতে হবে। যাই হোক, তো সবাই আছো, ওয়ার্ডটাকে বাক্য গঠন এবং বানান, তোমরা কিন্তু এটা বলেছো যে ভাইয়া বানান কিন্তু আমাদেরকে সঠিক রাখতে হবে। তোমরা অনেকেই কমেন্ট করেছো, আমি দেখেছি যে প্যারাগ্রাফে ভালো করার জন্য কি করতে হবে। এবার দেখো 6 নম্বর হচ্ছে অনুচ্ছেদটি যেন চলিত ভাষায় হয়। চলিত ভাষায় কি, আমরা অনেক সময় আমি করিয়াছি, গিয়াছি, খাইয়াছি এরকম শব্দ ব্যবহার করা যাবে না। ইংলিশে একটা সুবিধা আছে যে এরকম করা যায় না, কিন্তু ইংলিশে ব্যাপারটা ওয়ানা গনা এরকম শব্দ ব্যবহার করা যাবে না। তার মানে কি, চলিত ভাষায় লিখতে হবে। চলিত ভাষা মানে কি, যে ভাষায় আমরা সচরাচর কথা বলি সেই ভাষাতেই লিখতে হবে। যাই হোক, তারপরে আমরা আসি প্রত্যেক অনুচ্ছেদের উপরে একটি শিরোনাম দিতে হবে। কি দিতে হবে? প্রত্যেক অনুচ্ছেদের উপরে একটি শিরোনাম অবশ্যই দিতে হবে। তার মানে শিরোনাম যখন দেবেন তখন কিন্তু আপনার অনুচ্ছেদটি অনেক বেশি হচ্ছে সমৃদ্ধ হবে। তো এই অনুচ্ছেদে যখন আপনি শিরোনামটি দিবেন তখনই কিন্তু আপনার অনুচ্ছেদটি সুন্দর হবে। তো যাই হোক, তো অনুচ্ছেদের শিরোনামটি আপনারা আশা করি ভালো করে দিতে পারবেন। অনুচ্ছেদের শিরোনাম যখন হবে তখন শিরোনামটি ভালো করে দিবেন, সেই আশাই করি যে শিরোনামটি দিলেই কিন্তু আপনার অনুচ্ছেদটি খুব বেশি সমৃদ্ধ হবে। তো সমৃদ্ধ অনুচ্ছেদের জন্য যে শিরোনাম অবশ্যই আবশ্যক। আপনি চাইলেই যে কোনো শিরোনাম দিতে পারবেন না, কেননা শিরোনাম আপনাকে তখনই বুঝে দিতে হবে। একটা শিরোনাম আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে, ওই শিরোনামটাই আপনার লিখতে হবে। আপনি যদি চান যে ওই শিরোনামটা চেঞ্জ করে লিখবেন তখন কিন্তু হবে না। তো যাই হোক, আমাদের যত সমস্যা, একটি অনুচ্ছেদে 15-20টি বাক্য থাকবে। আপনি চাইলেই হাজার বাক্য লিখতে পারবেন না, অনুচ্ছেদে 15-20টি বাক্য অবশ্যই থাকবে। তো এই যে বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় সাধারণ 10 থেকে 15 লাইনে অনুচ্ছেদ লিখতে বলা হয়, তাই তোমরা সেই অনুযায়ী প্রস্তুতি নেবে। তোমরা অনেক ইনফরমেশন পড়বে, কিন্তু এই যে 10 থেকে 15 লাইনের বেশি তোমরা লিখতে পারবে না। তোমাদের টাইম কিন্তু লিমিটেড থাকবে, 15 লাইনের ভিতরে তোমাকে 10 মার্ক হিসেবে জাজ করবে। তো সুতরাং এই বিষয়টি তোমরা খুব সূক্ষ্মভাবে দেখবে। আমি আজকে তোমাদের একটি নমুনা প্যারাগ্রাফ, যেহেতু যারা লাস্ট পর্যন্ত অপেক্ষা করেছো, এতক্ষণ কষ্ট করেছো, তাদের জন্য একটি নমুনা প্যারাগ্রাফ সাজিয়েছি। সেই নমুনা প্যারাগ্রাফটি কি সেটি আমি একটু দেখাই। দেখো, আমি স্বপ্নের পদ্মা সেতু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি প্যারাগ্রাফ এসেছে। তো এই স্বপ্নের পদ্মা সেতু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্যারাগ্রাফটি এসেছে, সেই প্যারাগ্রাফটি আসলে কিভাবে তোমরা ব্যাখ্যা করবে। দেখো, পদ্মা সেতু শুধু রড সিমেন্ট
পাথরের সেতু নয়, আমি লিখেছি কিভাবে দেখো, এর সঙ্গে জড়িয়ে আছে 16 কোটি মানুষের আবেগ। এই কথাটা যখন তুমি লিখবা যে পদ্মা সেতু কি, যে আসলে এটা রড সিমেন্ট বালু পাথরের সিমেন্ট না, এটার সাথে 16 কোটি মানুষের আবেগ জড়িত আছে। স্যার কিন্তু পরের লাইনটা অবশ্যই পড়বে যে এই ছেলে এত সুন্দর একটা লাইন লিখছে, তার মানে পরের লাইনটা আমি অবশ্যই পড়ি যে আসলে কি আছে এরপরের লাইনে। মানে একটা স্যার একটা উদ্বেগ অনুভব করবে, না একটা উৎসাহ অনুভব করবে, একটা কৌতূহল অনুভব করবে। এই যে স্যারের মনের যে উৎসাহটাকে জাগিয়ে তোলাই তোমাদের কাজ। স্যারের মনে কি উৎসাহকে তুমি যখন জাগিয়ে তুলবা তখনই দেখা যাবে তোমার কি যে অনুচ্ছেদের নাম্বারটা আসবে। যে কোনো লেখায় তোমাদের লিখিতের প্রথম কাজ হচ্ছে স্যারকে উৎসাহিত করা, যে স্যার আপনি আমার লেখাটা পড়েন, দেখেন আরো 10টা লেখার থেকে আমার লেখাটা একটু ভিন্ন। তার মানে তোমরা যদি স্বপ্নের পদ্মা সেতু সবাইকে এই লেখা লিখবা নাকি? না, তোমরা নিজেরা আরো অনেক বেশি ক্রিয়েটিভ, তোমরা আরো অনেক ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করবা। যেই লেখাটা প্রথম লাইনটা অনুচ্ছেদের প্রথম লাইনটা এমন ভাবে লিখবা যে লাইনটা পড়ার পর স্যার কি অ্যাট্রাকটিভ ফিল করবে, মানে স্যার বলবে না এই লেখার এই ছেলের লেখাটা পড়তেই হবে আমাকে, কি লিখছে এটা। হ্যাঁ, তাহলে এই যে স্যারের মনের ভেতরে যে তুমি একটা দিয়ে দিলা, যে কি দিয়ে দিলা, যে এই যে না এই ছেলের লেখা পড়তেই হবে, এই যে এইটাই কিন্তু তোমার 2 মার্ক বাড়াই দিবে। ক্লিয়ার? তারপরে এই যে তোমার এটা কি বলি আমি, টপিক সেন্টেন্স। কি বলি? টপিক সেন্টেন্স। আমরা একটু আগে আলোচনা করলাম যে টপিক সেন্টেন্স শুরুতে যে পদ্মা সেতু শুধু রড সিমেন্ট পাথরের বালু পাথরের সেতু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে 16 কোটি মানুষের আবেগ। তারপরে আপনি এই যে স্বপ্নের ব্যাখ্যাটা করবেন, কেন এটা স্বপ্ন। আমি যদি প্রথম সাইডে যাই, আমি যদি এটা প্রথম বিষয়টা ক্লিয়ার করি যে পদ্মা সেতু বাংলাদেশের বহুদিনের একটি কাঙ্ক্ষিত বিষয়, তারপরে এর ফলে সর্বাত্মক মানুষের একটি দাবি ছিল। তার মানে এই কারণ কি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার আরো উন্নত হবে। একটি সাপোর্টিং সেন্টেন্স যে ডিটেলস, যে আমি পদ্মা সেতুকে স্বপ্ন এই কারণে বলছি কারণ এটা আমার যোগাযোগ ব্যবস্থার উন্নত করবে, এটা আমার যোগাযোগ ব্যবস্থার উন্নত করবে, এই কারণে এটা আমার স্বপ্ন। একটা গেল যা আমাদের অর্থনীতিকে বিশেষ ভূমিকা রাখবে, এটা গেল পদ্মা নদীর উপর এই যে এটা এই সম্পর্কে যে আমি একটু ডিটেলস ইনফরমেশন দিলাম, যেটা কোন জায়গায় হচ্ছে, কোন অংশের সাথে এটার সংযোজন হচ্ছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পদ্মা সেতু এটা কি ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রজেক্ট। তবে এইটা তুমি বলে দিচ্ছ যে দেখেন আমি পদ্মা সেতু করছি, আমার স্বপ্নটা এখানেই যে এটা বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে যে নিজের টাকায় পদ্মা সেতু করছে তার নিকট এটা একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট। এবার দেখো যে 3 স্তর বিশিষ্ট, এইখানে তুমি আবার আরো একটু সাপোর্টিং ডিটেইলস দিলা। 2 নাম্বার এইখানে কি যে পদ্মা সেতু কি কি মানে কোন কোন যে তোমার হচ্ছে ইনফরমেশনগুলো যেগুলো তুমি সাধারণ জ্ঞানের জন্য মুখস্থ করো, এই বিষয়গুলো ইনফরমেশনগুলো দিলা। এবার তুমি কি করলাম, এই আর একটু সাপোর্টিং ডিটেইলস দিলাম, মানে 2টা সাপোর্টিং ডিটেইলস কিন্তু শেষ। 3 নাম্বারটা দেখো, বর্তমানে পদ্মা প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ থেকে অর্থায়ন করা। এই যে আমার স্বপ্নটা এইখানে যে আমি আমার নিজস্ব অর্থায়ন থেকে আমি পদ্মা সেতু করতেছি, এটা আমার স্বপ্ন ছিল যে আমি একটা উন্নয়নশীল দেশ হয়ে আমার পকেটে নিজস্ব টাকায় আমি পদ্মা সেতু উন্নয়ন করব, আমি পদ্মা সেতু তৈরি করব। এই যে একটা স্বপ্ন যে আমি নিজের টাকায় নিজে তৈরি করব, এই স্বপ্নটা কিন্তু প্রয়োগ হয়েছে প্রথম আমার যে পূরণ হয়েছে পদ্মা সেতুর মাধ্যমে। এখন আমি বিশ্ব ব্যাংকেতে হাত পেতে পেতে বলি না টাকা দাও আমি পদ্মা সেতু করব, আমি পদ্মা সেতু এই কারণে করি যে আমার নিজস্ব টাকা আছে। তো এই যে বিষয়টা এটাও কিন্তু একটা সাপোর্টিং ডিটেলস। আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফে এরকম সাপোর্টিং ডিটেলস গুলা ভালো করে ইয়ে করবেন, না আলাদা আলাদা কিন্তু অবশ্যই লিখবেন, একটা প্যারা লিখতে হবে, 2টা প্যারা লিখলে মানে 0। এখানে আরো কিছু সাপোর্টিং ডিটেইলস দেওয়া যেতে পারে, যেমন দেখো যে এর ফলে এই প্রকল্পটি দেশের পরিবহন নেটওয়ার্ক আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ অবকাঠামোগত হিসেবে বিবেচিত হচ্ছে। তো এখানে কিন্তু আমি কি সাপোর্টিং ডিটেইলস হিসেবে দিচ্ছি। এত লেখা কিন্তু তোমরা লিখতে পারবে না, তোমরা লিখতে পারবে 10টা লেখা। তো এই 10টা লেখা 10টা লাইন কিন্তু এখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে ওইখানে সমৃদ্ধ করবা। এবার শেষ কনক্লুডিং সেন্টেন্স আমি কি লিখবো, যে আমি একটা আশাবাদ ব্যক্ত করব। স্যার কিন্তু বলবে যে চ্যালেঞ্জকে জয় করার অদম্য স্পৃহা এবং আগামীতে দেশের অর্থনীতিতে অপার সম্ভাবনার হাতছানি। তবে এই যে পদ্মা সেতু কি দিচ্ছে, এরকম একটা তুমি লাইন লিখবা যে লাইনটা লিখলে স্যার নিজেই অনুপ্রেরণা অনুভব করে যে না যে এই ছেলেটা এমন একটা লেখা লিখছে যে লেখাটা কি তার চ্যালেঞ্জ, মানে এমন একটা ভাইব দিচ্ছে বা এমন একটা বিষয় তোমাকে বোঝাচ্ছে যে না তার ভিতর পজিটিভিজম আছে, তার ভিতরে আশাবাদিতা আছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে সে নিজেকে পরিবর্তন করতে পারবে, সমাজকে পরিবর্তন করতে পারবে, দেশকে সর্বোপরি বিশ্বকে পরিবর্তন করতে পারবে। দেখো চ্যালেঞ্জকে জয় করার অদম্য স্পৃহা, অদম্য মানে যা দমন করা যায় না, আগামীতে দেশের অর্থনীতিতে অপার সম্ভাবনা হাতছানি। এই যে এই কথাগুলো লিখলাম, অপার সম্ভাবনা আগামীতে, তারপর হচ্ছে তোমার অদম্য স্পৃহা,
এই যে এই বিষয়গুলো কিন্তু বিশেষণ শব্দ, এই বিশেষণ শব্দ যত বেশি ব্যবহার করবে তোমার প্যারাগ্রাফে তুমি তত বেশি নাম্বার পাবা। আর জিকে যে অনুচ্ছেদ আর বাংলা অনুচ্ছেদের মধ্যে পার্থক্য হচ্ছে জিকেতে তুমি যত বেশি ইনফরমেশন দিবা তত বেশি নাম্বার পাবা, আর বাংলাতে যত বেশি বিশেষণাত্মক শব্দ লিখবা তত বেশি নাম্বার পাবা। অর্থাৎ বাংলায় তোমার বিশেষণাত্মক শব্দ বেশি প্রয়োগ করতে হবে। এবার তোমাদের জন্য আমি কি করেছি, আমি ক্লাসটা খুব শীঘ্রই শেষ করে দিব, কেননা অ্যাটেন্ডেন্স খুব কমে গিয়েছে আর টাইমও হয়ে গেছে, আমার নিজেরও নামাজ পড়তে হবে। ভাইয়া বানানোর উপর ক্লাস নেবেন? আর তোমাদের ক্লাস তো আমি অনেক নেওয়ার চেষ্টা করি, কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স এই 150, আমি নেক্সট ক্লাস আমার মেসেঞ্জার গ্রুপটা এখনো ডেভেলপ করতে পারিনি, স্যারের পরীক্ষা আছে সামনে, এই কারণে স্যার খুব ব্যস্ত, তারপরেও তোমাদের সময় দিচ্ছে। দেখি নেক্সট একটা ক্লাস আমি মেসেঞ্জার গ্রুপেই নিব, কেননা এই যে এই 150 জন আমি জানি সব জায়গায় থাকবে, তো তাদেরকে নিয়ে আমার কার্যক্রম হোক, কেননা তাদের ছাড়া তো আর আমি এই একলা, আমি চাই যে তারা যেহেতু প্রথম থেকে ছিল শেষ পর্যন্ত, তারাই আমার ছাত্র, প্রকৃত শিক্ষার্থী। আর যারা সুযোগের সন্ধানে মাঝে মাঝে এসে ক্লাস করে এবং টুপ করে চলে যায়, তারা আমার শিক্ষার্থী হিসেবে কোনোদিনই গণ্য করব না। যাই হোক, তো এইবার দেখো কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আমরা নিজেরা করি, যেমন কি করোনা ভাইরাস, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা বাংলা ইংরেজির জন্য ইম্পর্টেন্ট, তোমরা এগুলো নিজেরা নোট করবে, চাইলে আমাকে পাঠাবে, আর আমি মেসেঞ্জার গ্রুপটা যদি খুলে ফেলি তখন আমি কি দেখাবো যে হ্যাঁ এই বিষয়টা কিভাবে করতে হয়। মেট্রো রেল আমি পদ্মা সেতু সম্পর্কে দেখিয়ে দিয়েছি, তোমরা মেট্রো রেল সম্পর্কে দেখবা। মহান মুক্তিযুদ্ধ আমাদের জীবনে, জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমাদের আইডিয়া নিতে হবে। ভাষা আন্দোলন কি? আমি যে বাংলা ভাষায় কথা বলছি, তোমরা যে বাংলা স্যারের ক্লাস দেখে ক্লাস করছো না, তোমরা যেই বাংলাকে তোমরা ভালোবাসো না, সেই বাংলা ভাষার জন্য যারা রক্ত দিয়েছে, যারা এই দেশটাকে ভালোবেসেছে, যারা এই বাংলা ভাষাকে ভালোবেসেছে, যারা তাদের মাতৃভাষার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছে, এক মুহূর্ত চিন্তা করিনি, সেই ভাষা আন্দোলনের ইতিহাসও তোমাদের জানতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে অলরেডি এটা পুরাণ হয়ে গিয়েছে, তারপরে এটা আমাদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। রূপপুর পারমাণবিক কেন্দ্র, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মতো একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করো একটি গর্বের বিষয়, তো সেই বিষয়টিও ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে 10টি বাক্য লিখো। এটা হয়তোবা তোমাদের জন্য যদি অনেক কঠিন কোশ্চেন করে তখন হয়তো দিতে পারে, কিন্তু তোমাদের তোমরা তো জানো যে 52 দিনগুলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে। তো এই 52 দিনগুলো থেকে কিন্তু তোমরা অনেক যে এই অসমাপ্ত আত্মজীবনী আসলে বিষয়টি কি নিয়ে লেখা, সেই বিষয়টি সম্পর্কে জানতে হবে। কারাগারের রোজনামচা, বঙ্গবন্ধু তার জীবনের 13.5 বছর তিনি কারাগারে কাটিয়েছেন। 13.5 বছর, 3100 কত দিন, যেন 400 কত দিন। তো এই 13.5 বছরের জীবনে তিনি অনেকবার জেলে গিয়েছেন, সেই জেলে যাওয়ার স্মৃতিগুলো তিনি অকপটে লিখেছেন, বর্ণনা করেছেন পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যে দেখো আমি তোমাদের স্বাধীনতার জন্য কতটা পরিশ্রম করেছি, কতটা ত্যাগ করেছি, কতটা নিজেকে বিলিয়ে দিয়েছি, কিন্তু তোমরা বাংলাদেশের মানুষ আমাকে মেরে ফেললে। যাই হোক, ফুটবল, আমরা জানি আমাদের জাতীয় খেলা কি কাবাডি, হাডুডু, কিন্তু তারপরেই এই ফুটবল বিষয়টা আমাদের আবেগের সাথে জড়িত। আমরা আজকেও ব্রাজিল আর্জেন্টিনা যখন যুদ্ধ দেখা যায় যে কাজ করি, তখন কিন্তু এই যে ফুটবলটা অনেক বেশি জড়িত। কাবাডি জাতীয় খেলা। বিজয় দিবস, এই যে বিজয়, সেই বিজয় অর্জিত হয়েছে 16ই ডিসেম্বর, সেই বিজয়। বাংলা নববর্ষ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মঙ্গল শোভাযাত্রা করি, যেটা ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। সেই মঙ্গল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোস্ট করে। বাংলা নববর্ষ একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আরও 3টে বিষয় আসেনি, তোমরা নোট লেখো। যে 1 নম্বর হচ্ছে মুজিব শতবর্ষ, লিখো তোমরা যে খাতার মধ্যে মুজিব শতবর্ষ। 2 নম্বর হচ্ছে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়, বা তুমি যদি লিখো যে শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়, এই 2টা লিখো, যে শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় আর মুজিব শতবর্ষ আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই 3টা বিষয় তোমরা এখানে অ্যাড করে নেবে। তো আজকের ক্লাস দেখি, আজকে আমি কমেন্ট পড়ি এখন। আজকের ক্লাস কেমন লাগলো একটু জানাও। 3053 দিন একটা বইয়ের নাম, কিন্তু উনি এর থেকে বেশি ছিলেন। আচ্ছা আপনার দেখি আমাকে একটু কমেন্ট করে জানাও যে কারা ক্লাসটা করেছো আজকে ভালোভাবে, ক্লাসটা কার ভালো লেগেছে, কেমন লেগেছে একটু জানাও। আমি আজকে খুবই দেখি তোমাদের কমেন্ট আমি পড়তে চাই, দেখি তোমাদের আজকে কমেন্ট। দেখি কমেন্ট। সাদিয়া ইসলাম মোহনা লিখেছে দারুণ, ইনশাল্লাহ ভালো। দেখি তোমরা একটু কমেন্ট করে জানাও যে ক্লাস কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে। খুব ঐশী ইসলাম লিখেছে খুব ভালো লাগলো স্যার ক্লাস। ভাইয়া কি বুঝলাম না, স্যার ভাইয়া লিখছে মনে হয়, যাই হোক। আচ্ছা
অনেকেই আমাকে স্যার ভাই হিসেবে ডাকেন, আমি নামটা খুবই পছন্দ করছি। ভাই অনেক ভালো লাগছে, মাইশা সার্ভার অনেক অনেক ভালো। কারা কারা আজকে প্রথম ক্লাস করেছেন আমি দেখতে চাই। হ্যাঁ, সাদিয়া লিখুন 4866 দিন, হ্যাঁ এরকমই কিছু একটা। অনেক অনেক ভালো লেগেছে। আমি জানি না তোমাদের ক্লাস কেমন লেগেছে, কিন্তু তোমাদের জন্য আমি নিজের পড়া বাদ দিয়ে ক্লাস করেছি। সবাইকে এই ধন্যবাদটা দিও না, সবাইকে আমি কার্জনের এই সিঁড়িতে বসে, শহীদুল্লাহ হলের সিঁড়িতে বসে এই রোদের মধ্যে বা বৃষ্টি স্নাত রৌদ্রোজ্জ্বল এই যে বিষয়, যে এই দিনের মধ্যে তোমরা ছাতা নিয়ে বসে থাকবে, এই যে প্রত্যাশায় যে এই করি যে তোমরা এই কার্জনে একদিন যাবে তোমরা নিজেরা। আচ্ছা, এই ক্লাসে অনেকেই একজন লিখেছে আমার পুরো ক্লাসে ঘুম পাচ্ছিল, তারপর ক্লাসটা করছি, ধন্যবাদ আপনাকে। তো এইখানে আপনাদের আসার জন্য আমন্ত্রণ জানাই, আপনারা আসেন, দেখেন বিশ্ববিদ্যালয়টা কত সুন্দর, বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা দেখায়। এখানে দেখেন ছাতা নিয়ে হয়তোবা একজন কপুতি বা হয়তোবা একজন ছেলে অথবা মেয়ে, অথবা ছেলে অথবা ছেলে, মেয়ে অথবা মেয়ে, যে কেউ বসতে পারে, আমরা হয়তোবা জানি না, কারণ যে ছবিটা তুলেছে সে হয়তোবা জানতে পারে। আমি তাকে জিজ্ঞেস করব যে আসলে কে ছিল। যাই হোক, তো তোমাদেরকে এই ক্লাসের কাজটা করেছো, তোমাদেরকে আন্তরিক অভিনন্দন। ক্লাসে আমি জানি অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি, তোমরা আজকে ক্লাসে অনেকেই অনেক ভাবে নিয়েছো। তো জানি না কেমন হয়েছে, কিন্তু এটাই আমার সবচেয়ে বড় পাওয়া যে ভাইয়া 3 নাম্বারটা বলেন প্লিজ। আবার 3 নাম্বারটা আপনি আমাকে নক দেন ইনবক্সে, আমি চেষ্টা করব বলে দেওয়া। আমার সে এনার্জি নাই আর টাইমও অনেক পার হয়ে গিয়েছে, সুতরাং 3 নাম্বারটা আপনি আমাকে ইনবক্স করলে আমি বলে দিব, সমস্যা নেই। তো আমার কমেন্টটা পড়েন না। হ্যাঁ পড়লাম তো, এই যে আমার আসলে আমার মোবাইলে কমেন্ট শো করে না, মানে খুব কম শো করে, মানে পয়েন্ট পড়তে আচ্ছা যাই হোক, আজকে ক্লাসটাই হয়তো আমার শেষ ক্লাস। দেখি তোমাদের সাথে হয়তো ঈদের আগে আমার খুব বেশি দেখা নাও হতে পারে, দেখি কি করা যায় তোমাদের। যাই হোক, আজকের ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো এবং জ্ঞানের সঙ্গে থাকো, পড়ার সঙ্গে থাকো। আর আমার ক্লাস করার কোনো দরকার নেই, যারা দরকার এমনিতে করবা, আর অবশ্যই ভালো থেকো। আসসালামু আলাইকুম।